नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। গত 11ই এপ্রিল কিছু বন্ধুর সাথে আমি বিসিকেভিতে আগে পড়তাম, তো আমার কিছু বন্ধু এখনো বিসিকেভিতে পড়ে এবং আমরা তিনজন বিসিকেভির এক্স স্টুডেন্টস আমরা মিলে একটা কাশ্মীর ট্যুর কন্ডাক্ট করেছিলাম একজন ট্যুর গাইডের সাথে। তারপর কি হয়েছিল সেখানে গিয়ে? এবারে আমরা 19 তারিখে আমাদের ফেরার ট্রেনে ওঠার কথা ছিল জম্মু থেকে। পেহেলগাম থেকে আমরা শ্রীনগর জম্মুতে আসতাম এবং সেখান থেকে ট্রেনে উঠতাম। এবার আমরা 19 তারিখ সকালে জানতে পারি যে রামবানে ধস নেমেছে এবং সেই কারণে আমাদের সেদিন জম্মুতে ফেরা সম্ভব হবে না। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে আমরা পেহেলগামেই কিছুদিন ওয়েট করি, রাস্তা ঠিক হলে আমরা জম্মু ফিরবো এবং তারপরে আমরা ট্রেনে করে বাড়ি ফিরবো। কিন্তু আমাদের যে ট্যুর গাইড ছিলেন অনুপদা আমাদেরকে বলেন যে না, তার পরের দিনই আমরা মুঘল রোড দিয়ে ঘুরে হলেও আমরা জম্মুতে ফিরে যাব, কারণ পেহেলগামে বেশি দিন ওয়েট করাটা ঠিক হবে না। প্রথমে আমাদের বিরক্ত লেগেছিল, আমরা পেহেলগামেই ওয়েট করতে চেয়েছিলাম, কিন্তু আমরা 20 তারিখ লাকিলি বলবো এখন যে আমরা জম্মুতে ফিরে যাই। নর্মালি 5-6 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদের প্রায় 16 ঘন্টা লেগেছিল জম্মুতে ফিরতে। এবং জম্মুতে যখন আমরা ফিরি সেদিন রাতে ঘুমিয়ে পড়ি। পরের দিন উঠে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে নিউজে দেখতে পাই যে পেহেলগামে এবং যেখানে আমরা ঘুরতে গেছিলাম বৈসারানের দিকে, সেখানে একটা জঙ্গি অ্যাটাক হয়ে গেছে, টেররিস্ট অ্যাটাক হয়ে গেছে এবং সেখানে ট্যুরিস্টদের মারা হয়েছে। নিউজটা দেখে প্রথমে আমরা আটকে উঠেছিলাম যে সেই ট্যুরিস্টদের জায়গায় তো আমরাও থাকতে পারতাম, বা অ্যাটাকটা একদিন আগেও হতে পারতো। মানে একটা দিনের জন্য জাস্ট মনে হচ্ছে যে প্রাণের ঝুঁকি নিয়ে, এবং তখন আমি আর কোনো দিকে তাকাইনি। আমি চেয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে ফিরতে পারি। সেজন্য আমি জম্মু থেকে সেদিনই বাস করে দিল্লি এসেছি এবং দিল্লি থেকে আমি ফ্লাইটে করে বাড়ি চলে এসেছি। সবাই যে যেভাবে পেরেছে, কেউ শ্রীনগর থেকে ফ্লাইট ধরে আসার চেষ্টা করেছে, কেউ ট্রেনে টিকিট করে এসেছে। এবং আর একটা কথা, যারা ট্রেনে টিকিট করে এসেছে, জম্মু তাওয়াই এক্সপ্রেস ছিল তাদের, গতকাল রাতে তারা ট্রেনে উঠেছে, তারা বলেছে যে গতকালই কিন্তু তারা দেখতে পেয়েছে জম্মুর সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মিলিটারি প্রচুর এসে গেছে, লকডাউন টাইপের হয়ে গেছে। তাই একদিন এদিক ওদিক হলে আমরাও আটকে পড়তে পারতাম এবং ফ্লাইটের দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে। প্রায় 20,000-21,000 ডাইরেক্ট শ্রীনগর থেকে ফ্লাইটের দাম দেখাচ্ছিল। কতজন ছিলে তোমরা সেখানে? আমরা মোট 26 জন ছিলাম। কিছুজন আমরা ফ্লাইটে ফিরেছি এবং 14 জন বাকি ট্রেনে করে ফিরেছে। তো এই যে তোমরা গিয়েছিলে, এই যে ট্যুর গাইডের বুদ্ধিমত্তার কারণে আজকে তোমরা রক্ষা পেলে তুমি বলছো, কি বলবে তার উদ্দেশ্যে? একদম অনুপদাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা প্রথমে দাদার উপর রাগ করছিলাম যে এত চাপ নিয়ে কি দরকার এই রাস্তা দিয়ে যাওয়ার, সোজা রাস্তা দিয়ে যেতে পারতাম, ধস ঠিক হলে যেতে পারতাম, কিন্তু সেখান থেকে আসার জন্যই হয়তো আজকে অনেকে আমরা প্রাণে বেঁচে আছি। হয়তো আমরা পরের দিন বাইসারান ঘুরতে যেতে পারতাম বা আমরা আটকে পড়তে পারতাম। ট্যুর গাইডকে অসংখ্য ধন্যবাদ। মানে ভগবান হয়তো ট্যুর গাইডকে আমাদের কাছে পাঠিয়েছিলেন যাতে আমরা জম্মুতে সুস্থভাবে ফিরতে পারি। সেই জন্য 21 তারিখে বেরিয়েছো তোমরা ওখান থেকে? হ্যাঁ, আমরা ওখান থেকে 20 তারিখে বেরিয়ে গেছি। 20 তারিখে বেরিয়ে আমরা জম্মুতে একদম রাত করে এসে পৌঁছেছিলাম আমরা। আর ওই দিন যদি 20 তারিখে না আসতে তাহলে 22 তারিখ পর্যন্ত থাকার কথা ছিল। হ্যাঁ, আমাদের থাকার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে ধস হয়তো 2-3 দিনের মধ্যে রাস্তা সারাবে, তারপরে তাহলে আমরা বেরোবো জম্মুর উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম যে যেটা মেইন রোড, যেটা বানিহাল রামবান এই সাইড হয়ে আসে, আমরা ওই রাস্তা দিয়েই ফিরবো ভেবেছিলাম। ফিরতে কতক্ষণ লাগছিল ঘুরপথে আমাদের প্রায় 16 ঘন্টা লেগে গেছে, কারণ মুঘল রোড যে রাস্তাটা সেটা 1 ওয়ে, সেখানে 4 লেন নেই। আর মেইনলি ওটা মিলিটারির গাড়ি চলাচলের জন্যই ব্যবহৃত হয় এবং এত গাড়ির প্রেসার পড়ে যাওয়ার জন্য রাস্তায় প্রচুর জ্যামও তৈরি হয়ে গেছিল। আমরা জ্যামেও প্রচুর ফেসে গেছি, কিন্তু পৌঁছে গেছি সুস্থভাবে। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। এই যে 27 জনের মৃত্যু হলো, কি বলবে? এভাবে নির্মম ভাবে তাদের মারা হলো, খুব দুঃখিত। মানে আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে 27 জন টুরিস্টকে, তারা তো আমাদের মতোই ব্যাগ প্যাক করে গেছিল, তারা ছুটি কাটাবে বলে। একজন দম্পতি গেছিল বিয়ের পরে ঘুরতে, তারা জীবন দিয়ে ঘুরতে যাওয়ার মাসুল দিবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং আর একটা কথা, ওখানে প্রচুর লোককে আমি দেখেছি যারা সেই বরফে পড়ে যাওয়ার বুটগুলো বিক্রি করে জীবন চালায়। প্রচুর জন আছে বরফে ওটা লাঠি দিচ্ছে, সেটুকু করে তারা জীবন চালায়, ম্যাগি বিক্রি করে জীবন চালায়। টুরিস্টরা তো 27 জন মারা গেল এবং এই ঘটনাটার জন্য
বহুদিন কোনো টুরিস্ট যে কাশ্মীরে যাবে না, যারা সেই ম্যাগি বিক্রি করে, বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করত, তাদের কি হবে? তাদের সেই আর্থিক সংস্থানের ব্যবস্থা কে করে দেবে? এই কোশ্চেনটা আমি জঙ্গি সংগঠনের কাছে করতে চাই, যে তারা কাদেরকে মারছে, এবং যাদেরকে মারছে তাদেরকে তো মারছে, এবং পরোক্ষভাবে সেখানকার সাধারণ মানুষের কতটা ক্ষতি হচ্ছে সেটা কেউ ভেবে দেখেছে? এবার কি করা উচিত সেসব জঙ্গিদের সঙ্গে? আমার মনে হয় যে ভারত সরকারের অত্যন্ত তাড়াতাড়ি উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এবং যতদূর আমি শুনেছি যে দুজন জঙ্গিকে তারা মেরেছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেখানে জঙ্গি কার্যকলাপ আটকানো উচিত। শুধু যারা হামলা করেছে তাদেরকে মারা সেটা এনাফ না, পুরোপুরিভাবে জঙ্গি সংগঠনটাকে দমন করা এবং মিলিটারি প্রোটেকশন আরো বাড়াতে হবে। আমি বলবো না যে মিলিটারি প্রোটেকশন ছিল না, প্রত্যেক জায়গায় চেকিং হয়েছে, মিলিটারি প্রোটেকশন ছিল, তা সত্ত্বেও কোথাও ফাঁক ফোকর থেকে যায় হয়তো, সেগুলোকে আরো ভালোভাবে দমন করতে হবে। কি নাম তোমার? তিয়াশা মৈত্র। তোমার বাড়ি? ক্ষুদিরামপল্লী, ইসলামপুর। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আসলে ও তো যেদিন ইনসিডেন্ট ঘটলো পেহেলগামে, তার আগের দিনই পেহেলগাম থেকে বেরিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তায় ছিলাম। প্রথমত দুশ্চিন্তায় ছিলাম যে রামবানে বড় একটা ধস হয়েছিল, ধসের জন্য ওরা আটকা পড়েছিল। কবে পেহেলগাম থেকে বেরোবে জানতে পারছিলাম না, কারণ ফোনে যোগাযোগ হচ্ছিল না। একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল ওই যখন ওরা হোটেলে থাকতো তখন ওয়াইফাই যে কানেকশন, হোয়াটসঅ্যাপে যে কল হতো সেটুকুতে। তো ওদের ট্যুর অপারেটরও কখনো বলতে পারছে না যে কখন ওরা বেরোবে। তো এই নিয়ে চিন্তিত তো ছিলামই। তারপরে যাই হোক, ওরা বেরিয়ে এসছে, 14-15 ঘন্টাতে ওরা জম্মু এসে পৌঁছেছে। আর পরের দিনই এমন একটা ঘটনা ঘটলো যে আর একটা রাত ওদের থাকারই কথা রাস্তা বন্ধের জন্য, আর একটা রাত যদি থাকতো তাহলে তো মানে কি বলবো, ওই বিভীষিকাময় অবস্থায়। তবুও জম্মু থেকে যখন আমাকে জানালো, আমরাও ঘটনাগুলো দেখলাম, তখন আমি বাধ্য হয়ে বললাম যে তুই তারপরে ফ্লাইটে চলে আয়। তখন আমি এখান থেকে টিকিট করে দিলাম ওকে চলে আসার জন্য। বলছি যে এই যে ট্যুর গাইডের উদ্দেশ্যে কি বলবেন? তার জন্য কি রক্ষা পেল, কি বলবেন? না, ওনাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো যে অনেক কষ্ট করে সেই ভোর 4টায় ওদেরকে বের করেছে হোটেল থেকে। আমাকে বলেছে মেয়ে আগের দিন যে বাবা কালকে কিন্তু আমরা ভোর 4টায় বেরিয়ে যাব, আর বেরোনোর পর আর যোগাযোগ হবে না। সারাদিন সেভাবে যোগাযোগ হয়ওনি। তো ট্যুর অপারেটর সেই ভোর 4টায় গাড়ি দিয়ে বের করে 14-15 ঘন্টা ধরে ওদেরকে জার্নি করে জম্মু আনিয়েছে। তার জন্য অবশ্যই এটা ওদের একটা ধন্যবাদ ওরা পাবেই। আর স্বাভাবিকভাবেই ধসের মধ্যে যে বের করে এনেছে, আর পরের দিনের ঘটনাটা তো কি বলবো, এটা বরাত জোরেই বেঁচে যাওয়া বলবো। যখন ফোন লাগছিল না বা কথা হচ্ছিল না, আপনাদের মা বাবার মনের পরিস্থিতি স্বাভাবিকভাবেই খারাপ থাকবে। আপনাদের কি বক্তব্য, মানে ওই সময়টা কি মনে হচ্ছিল? না, সেটা তো একটা দুর্বিষহ লাগে। এমনিতে দেখুন, কাশ্মীরে আমি নিজেও এই গেল দুর্গাপূজায় ঘুরে এসেছি ফ্যামিলি নিয়ে, তিয়াশা নিজেও গিয়েছিল। তো কাশ্মীরের পরিস্থিতি আমার ভালো লেগেছিল কিছুটা, এটা যে কাশ্মীরে সাধারণ লোকের আয় বেড়েছে, এটা বেড়েছে, কাশ্মীর খুব নর্মাল মনে হচ্ছিল। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এরপর তো কাশ্মীর আমার কাছে বিভীষিকা। ততটা বিভীষিকা ছিল না, কারণ পুজোয় ঘুরে এসে অভিজ্ঞতাটা এতটাও খারাপ ছিল না। কাশ্মীরের লোকজন সম্বন্ধে আমি খুব খারাপ কিছু বলতে পারবো না, কিছু লোক অবশ্যই তার মধ্যে যুক্ত আছে। কাজেই এখন তো আতঙ্কের পরিবেশটা বেশি মনে হচ্ছে। দ্বিতীয়বার যাওয়ার আগে অনেকেই চিন্তা করবে। আপনার নাম? আমার নাম বাবুলাল মৈত্র।